আসসালামু আলাইকুম। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বাংলাদেশে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিয়েছেন। তার সাথে ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এর আগে তারেক রহমানের সংসদ সদস্য অর্থাৎ যারা বিএনপির পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা শপথ নিয়েছেন। তো সরকার গঠন করার পরে ইউনূসের পতন ঘটলো, অর্থাৎ বাংলাদেশে যে গত ১.৫ বছর একটা অনির্বাচিত দস্যু সরকার ছিল, সেই দস্যু সরকার থেকে এখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার ব্যবস্থায় বাংলাদেশ প্রবেশ করলো। একজন অনির্বাচিত দস্যু বাংলাদেশকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করে গেছে, সে যদি ভালো কিছু দেখাতে পারতো আমরা হয়তো বা সাধুবাদ জানাতাম সেই অনির্বাচিত সরকারকে। আমাদের দুর্ভাগ্য, আমরা আসলে কোনো দেশপ্রেমিক সরকার লোকজন পাইনি। তো যাই হোক, এখন একটা অনির্বাচিত সরকার, এই বিএনপি গভর্নমেন্ট, পূর্বের যে বিএনপি গভর্নমেন্ট হয়েছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, দুর্নীতির, স্বজনপ্রীতির, আরও অনেক কিছু অভিযোগ রয়েছে যা বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে সকলের বিরুদ্ধে রয়েছে। যাই হোক, নতুন সরকার, যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে যারা আছেন তাদের বলা যায় গত ১৭ বছর শেখ হাসিনার সরকারের সাথে তাদের সম্পৃক্ততা খুবই কম। অর্থাৎ শেখ হাসিনার সরকারের সময় যেসব ব্যক্তি, অর্থাৎ গত ১৭ বছর যেসব ব্যক্তি মন্ত্রী এমপি হয়েছিলেন, তাদের এই সংসদে মোটামুটি বলা যায় যে ওই ধরনের মন্ত্রী এমপি কেউই নেই। যাই হোক, তো তারেক রহমানের মন্ত্রিসভা নিয়ে কিছু কথা না বলে আসলে পারছি না। তারেক রহমানের মন্ত্রিসভাটা কেমন হলো, মন্ত্রীদের সিনিয়র মন্ত্রী অনেক সিনিয়র নেতৃবৃন্দের অনেককেই মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়নি, আবার অনেকে জায়গা পেয়েছেন। তো বিএনপি তার দলের লোকজনের ভিতর থেকে নবীন প্রবীণ মিলিয়ে, অর্থাৎ তারেক রহমান তার বিশ্বস্ততা, তার কি বলা যায় এটা, তার দলের বিভিন্ন লোকজনের মতামতকে হয়তোবা উনি উপেক্ষা করে অথবা মতামতকে প্রাধান্য দিয়ে কাউকে কাউকে নিয়োগ দিয়েছেন, কাউকে কাউকে নিয়োগ দেননি। তো সবচেয়ে বড় যে বিষয়টা আলোচিত এই সরকারের ভিতরে সেটা হচ্ছে যে ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, যেটা ছিল এই মন্ত্রিসভার সবচেয়ে চমক। আর তারপর এই চমকটা বাদ দিলে অন্য যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আসলে চমক বলা যায় না, সেটা অনেকে ধারণা করছিল। তো এই জিনিসটা যদি তারেক রহমান না করতেন খুব ভালো হতো। তাহলে হয়তো বা তার মন্ত্রিসভা নিয়ে, তার গত নির্বাচন নিয়ে তো এমনিই প্রশ্নবিদ্ধ রয়েই গেছে। এই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, আমির আমির আদলে ভাই ব্রাদার নির্বাচন, বা কেউ কেউ বলছে ম্যানেজ নির্বাচন। তো যে নির্বাচনই হোক সেখানে বিএনপির দায়টাকে আমরা মনে করছিলাম যে বিএনপিতে দায় নেই, কারণ জামাত সমর্থিত ইউনূস সরকার, জামাত এবং ইউনূসের কথা মতো, জামাত এবং এনসিপির কথা মতো ইউনূস সরকার হয়তো নির্বাচনটাকে তাদের মতো করে একটা ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। নির্বাচনে হানা যে ভোটটা হয়েছে, আমি একেবারে বিলিভ করি যে এখানে নাই জয়যুক্ত হয়েছে, কিন্তু হাকে ম্যানিপুলেট করে জয়যুক্ত করা হয়েছে। এরপর যেই সাংবিধানিক সমস্যা তৈরি হওয়ার কথা সেটাই তৈরি হচ্ছে। ইতিমধ্যে হানা ভোট নিয়ে অর্থাৎ গণভোট নিয়ে রিট হয়ে গেছে, সেই রিটের রেজাল্ট কী হবে আমরা জানি না। ইউনূস সরকারের পতনের দিনই এই রিটটা হয়েছে, যেটা মানে আসলে ইউনূস সরকার যে আইন বিভাগের উপর তার কর্তৃত্ব ফলাচ্ছিল এটার প্রমাণ এটা। ইউনূস সরকারের পতন ঘন্টা বাজার সাথে সাথে সেদিনই রিট হওয়াটাই প্রমাণ করে যে আইন বিভাগ যারা রিটকারী তারা বিশ্বাস করতেন যে এই রিটটা যদি এর আগে হতো তাহলে এই রিটটা হয়তো বা তৎক্ষণাৎ খারিজ হয়ে যেত। যাই হোক, এই গণবশের ভোটের রিটটার ভিন্ন বিষয়। তবে তারেক রহমান যে নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচনে বিএনপিকে এখন বিরোধী দল অর্থাৎ জামাত এবং এনসিপি তারা বোঝানোর চেষ্টা করছে যে এই নির্বাচনটা আসলে তারেক রহমান অর্থাৎ বিএনপি হচ্ছে যে এই ইঞ্জিনিয়ারিংটার সাথে জড়িত। যাই হোক, সেটা সময়ই বলে দেবে। তবে এতটুকু ধারণা করা যায় এই নির্বাচনটা আসলে, যদি আমরা বলি যে জনগণের ভোটে নির্বাচিত সরকার, সেটা হয়তো আমরা বলতে পারবো না, কারণ একটা বিরাট একটা অংশ ভোটের বাইরে ছিল যাদেরকে জোর করে বাইরে রাখা হয়েছে। এবং নৈতিকভাবে আমিও মনে করি যে আওয়ামী লীগকে এবারে নির্বাচন থেকে বাইরে রাখাটা দরকার ছিল, কিন্তু জাতীয়বাসী পার্টিকেও আসলে নির্বাচনটা করতে দেওয়া হয়নি। বাম রাজনৈতিক দল যেগুলো আছে তারাও ঠিক সেভাবে নির্বাচন করতে পারেনি। আসলে নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের যে সিস্টেমটা অর্থাৎ ম্যানেজ করে নেওয়াটা যে সিস্টেমটা, সেটা জামাত
এনসিপি এবং বিএনপির মধ্যে সীমাবদ্ধ ছিল, অন্য কেউ এতে আসলে সুযোগ পায়নি। যাই হোক, এই খলিলুর রহমানের নিয়োগটা এই বিএনপির এই ইঞ্জিনিয়ারের সাথে জড়িত, এটা হয়তো বা প্রমাণ করার জন্য বা বলার জন্য একটা উদাহরণ হয়ে থাকলো, এবং এই খলিলুর রহমানকে না নিলে ভালো হতো। খলিলুর রহমানকে হয়তো বা আরও পরে যদি ইনক্লুড করতো সেটাও ঠিক হতো। যাই হোক, এখন তো হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। এটা হচ্ছে সবচেয়ে বিতর্কিত সময়ের সিদ্ধান্ত। এরপর বিএনপির বাইরে তারেক রহমান 3 জনকে মন্ত্রিত্ব দিয়েছেন। একটা হচ্ছে জুনায়েদ সাকি, একজন হচ্ছে নুরুল হক নূর, আর একটা হচ্ছে ববি হাজ্জাদ। জুনায়েদ সাকি আসলে বাম ঘরানার লোক হলো, জুনায়েদ সাকি আসলে বাম ঘরানাতে তেমন কোনো আধিপত্য নেই। আসলে তারেক রহমানের বদলতেই, অর্থাৎ জুনায়েদ সাকির কোনো জনসমর্থনও নেই, অর্থাৎ বিএনপির বদলতে জুনায়েদ সাকি আসলে এবারে এমপি হয়ে আসছে, এবং তারেক রহমান আসলে জুনায়েদ সাকিকে মন্ত্রিত্ব না দিলেও পারতেন। বিএনপির লোকজন, অর্থাৎ বিএনপির জন্য যারা অন্তঃপ্রাণ, বিএনপির জন্য, কারণ এই সব জুনায়েদ সাকিরা হয়তোবা আন্দোলনের সময় তাদের সাথে ছিল, কি বলে যেন, জনগণ অর্থাৎ জনবল দিয়ে জুনায়েদ সাকিরা আসলে বিএনপিকে তেমন একটা সফলতা, মানে কোনো বেনিফিশিয়ারি করতে পারেনি। জুনায়েদ সাকিরা নিজেরা হয়তোবা থেকে কিছু ভালো বক্তৃতা দিতে পারে, হয়তোবা রাজনৈতিক ফিগার তৈরি হয়েছে অনেকদিন ধরে রাজনীতি করার কারণে, কিন্তু রাজনৈতিকভাবে বিএনপি এটাতে কোনো লাভবান হয়নি। নুরুল হক নূর, বিকাশ নামে পরিচিত, এবং গত 1.5 বছরটা তাদের জন্য ছিল স্বর্ণ সময়। এই সময়টা তারা প্রচুর টাকা পয়সা কামিয়েছে। বিকাশ নূর অর্থাৎ নুরুল হক নূরকে আসলে বিএনপি মন্ত্রী দিয়ে বিএনপির একজন কি বলা যায় যে একজন নেতৃত্বকে বঞ্চিত করা হলো। কারণ নুরুল হক নূর বিএনপির জন্য কোনো বেনিফিট এনে দেবে না। নুরুল হক নূর হয়তো বা গত 6 বছর তারেক রহমানের সাথে ছিলেন, বিএনপির সাথে ছিলেন, আন্দোলনের সাথে ছিলেন, কিন্তু নুরুল হক নূর শুধু ব্যক্তি নুরুল হক ছাড়া আর কিছুই নয়। আর ব্যক্তি নুরুল হক নূর আসলে জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে আওয়ামী লীগ নেই বলে জাতীয় রাজনীতিতে নুরুল হক নূর হয়তো বা দাপট দেখানোর চিন্তা ভাবনা করছে, বা অনেকে মনে করছে মিডিয়ার ব্যাকআপে নুরুল হক নূর অনেক কিছু। কিন্তু নুরুল হক নূর এবারও যদি ইঞ্জিনিয়ারিংটা না হতো, অর্থাৎ যদি তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ না হতো, আমার ধারণা নুরুল হক নূর মানে জামানত বাজেয়াপ্ত হতো। তো নুরুল হক নূরের এই নিয়োগটাও আমি মনে করি যে আসলে মন্ত্রী হিসেবে নুরুল হক নূরকে যদি এমপি হিসেবে নিয়ে আসা হয়, কিন্তু মন্ত্রী হিসেবে তাকে নিয়োগ করাটা এটা আসলে বিএনপির জন্য কোনো উপকারে আসবে না। এটা নুরুল হক নূরের ব্যক্তি পর্যায়ে উপকার আসতে পারে, কিন্তু বিএনপির একজন নেতৃত্বকে তার একটা অধিকার থেকে বঞ্চিত করা হলো। আর ববি হাজ্জাদ আসলে মোসাবির সংসদ সম্পর্কে কী বলবো, মোসাবির সংসদ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা আছে, বিএনপির লোকজনের সাথেও আত্মীয়তা আছে। এই ববি হাজ্জাজ নিজের দল নিয়ে সে আসলে কোনো কিছু করতে পারবে না বলে সে বিএনপি যোগদান করে ধানের শোষ নিয়েছে। আমি জানি না কেন এই ব্যক্তিটাকে মন্ত্রীর পদ দেওয়া হলো। বিএনপি এই যে তারেক রহমান এই 3টা ব্যক্তিকে মন্ত্রিত্ব দিয়ে সে তার দলের লোকদের সাথে বেইনসাফি করলো, সোজা বাংলায় বেইনসাফি করলো। এই 3জন লোকের নাই কোনো জনবল, নাই কোনো রাজনৈতিক আসলে যে শক্তি, সেই রাজনৈতিক শক্তিও তাদের 3 জনের কারণ নাই, কিন্তু তাদেরকে তারেক রহমান এই মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে বিএনপি নেতৃত্বের সাথে, অর্থাৎ বিএনপি যারা করে, বিএনপি যারা এই জিনিসগুলো পাওয়ার যোগ্য বা পাওয়ার অধিকার রাখে, তাদের সাথে আসলে তারেক রহমান কি বলা যায় এটাকে বেঞ্চে ছাড়া কিছুই করেননি। তারেক রহমান এই কাজটা ঠিক করেননি। আমি বলবো এই 3 জনকে মন্ত্রিত্ব দিয়ে বিএনপি কোনো বেনিফিট হবে না, বেনিফিটেড তারা ব্যক্তি পর্যায়ে হবে। আর সবচেয়ে ভালো যে জিনিসটা ঘটেছে, শেখ হেলালের মেয়ের জামাই শেখ সেলিমের ভাগিনা পার্থকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি, কিন্তু তাকে এমপি হিসেবেও আসলে নিয়ে আসাটা ঠিক হয়নি। যাই হোক, এই ম্যানেজ নির্বাচন বলি বা ভাই ব্রাদারের নির্বাচনের ফলে যে এই সংসদটা গঠিত হয়েছে, আমার কাছে মানে ভালো না লাগলেও যে আমাদের একটা নির্বাচন দরকার ছিল, আমাদের একটা সরকার দরকার ছিল, রাজনৈতিক সরকার দরকার ছিল। দস্যু ইউনুস সরকার থেকে আমি বারবার বলছি যে রাজনৈতিক সরকার অনেক ভালো, এবং সেই রাজনৈতিক সরকারটা যে রাজাকারের সরকার হয়নি, এটা আমাদের সৌভাগ্য। কারণ দস্যু ইউনুস রাজাকারদেরকে যেভাবে প্যাট্রোনাইজ করছিল, এবং রাজাকাররাও যেভাবে সকল জায়গাতে বসে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতবাদ ছিল, সেটা ব্যর্থ হয়েছে। এটাই হচ্ছে আমাদের এই নির্বাচনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর বিএনপি আশা করব যে তারেক রহমান খুব সুন্দরভাবে দেশ চালাবেন, এবং দেশের অর্থনীতির দিকে সবচেয়ে বড় নজরটা দিবেন। কারণ আমাদের দেশের অর্থনীতিটা খুব খারাপ পর্যায়ে চলে গেছে। হাসিনা চুরি চামারি করে যাই করেছে না করেছে, গত 1.5 বছরে বাংলাদেশে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল না। ইউনুস বিদেশ থেকে কিছু বাটপার নিয়ে এসেছিল, অর্থাৎ চোর নিয়ে এসেছিল, তার চোরের মানে তার চুরিটাকে আরও বড়ভাবে করার জন্য যতটুকু করেছে, আমরা আশা করব সেই চুরিটা প্রকাশিত হবে এবং এটার বিচারও বাংলাদেশে হবে।
তবে সবশেষ যেটা বলতে চাই যে এই নির্বাচনের ফলে যে বিরোধী দল পেয়েছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে জাতীয় পার্টি মার্কা বিরোধী দল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ জামাত ইসলামী উপরে উপরে যত কিছু ভাব দেখাক না কেন, ভিতরে ভিতরে তাদের ভিতরে তারা জানে যে আসলে বাংলাদেশের মানুষ তাদেরকে বিন্দুমাত্র পছন্দ করে না। আর এনসিপি যে 6টা ছেলে জিতে এসেছে, এদের আসলে মানে ভোট যদি 1000 ভোটও পেত সেটাই তাদের জন্য সৌভাগ্য ছিল। তারা এখন এমপি হয়ে গেছে, যেই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এমপিটা হয়েছে সেই এমপিদের হয়তোবা গলার আওয়াজ বেশি হবে। বাস্তবতা হচ্ছে যে এটাই, যে তারা জানে তাদের ভিতরে কি বলে জানে ফাঁপা। তো এই ফাঁপা রাজনীতি নিয়ে তারা আসলে বেশি দূর এগোতে পারবে না। এই যে শুরুতে যে হম্বিদম্বি মন্ত্রিসভার যে শপথ অনুষ্ঠানে তারা গেল না, তার পরবর্তীতে তারা শপথ নেবে না বলে তারা যে নাটক করলো, যে তারা 2 শপথ যদি বিএনপি না নিয়ে নাটক করলো, বিএনপি 1 শপথ নিয়ে চলে গেল, তারা 2 শপথ নিল, মানে নিবে না বলে তারা আধা ঘন্টার ভিতরে আবার তারা 2 শপথ নিল। এই যে ঘটনাটা, এটা আসলে হম্বিতম্বি। বেসিক্যালি হচ্ছে এখান থেকে যারা এই যে 77টা এমপির ভিতরে 67টা এমপি আসলে এমপি হতে পারতো না যদি সঠিক নির্বাচন হতো, যদি এই ইউনূসের অধীনে নির্বাচনটা হতো, আওয়ামী লীগ নাও থাকতো। যাই হোক, যাই ঘটেছে, একটা নির্বাচিত সরকারের হাতে আমাদের দেশ পড়েছে। আমাদের নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করবে। তারেক রহমানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা এবং বিএনপিকে অভিনন্দন নতুন সরকার গঠনের জন্য, এবং বিএনপি অবশ্যই একটা ভালো কিছু বাংলাদেশকে দেবে বলে আমি আশা করি। আর যে জিনিসটা করতে হবে সেটা আমি আশা করব, বাংলাদেশের মানুষকে রাজনীতি করতে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিতে হবে, হয়তোবা হিংসা বিদ্বেষ ছড়াতে না দিয়ে রাজনীতি করতে দিতে হবে। আর রাজনীতি করতে না দিলে, রাজনীতি ধ্বংস করলে, শেখ হাসিনা বুঝে গেছে বা শেখ হাসিনা বুঝিয়ে দিয়ে গেছে যে রাজনীতি ধ্বংস করলে আমাদের জন্য এই রাজাকাররা অপেক্ষা করছে, অর্থাৎ একটা দুষ্ট চক্র অপেক্ষা করছে। যদি রাজনীতি করার সুযোগ না পায়, এই দুষ্ট চক্রটা কোনোদিন যদি আমাদের ঘাড়ের উপর বসে যায়, সিন্দাবাদের সেই ভূতের মতো আর কখনোই নামানো যাবে না। যাই হোক, শুভকামনা তারেক রহমানকে। বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ হবে এই কামনায়